শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে স্বর্ণ এবং মুদ্রা বাজারের আপডেট। পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এটি ভাবাটা ভুল। এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর নিকুঞ্জে বন্ড ও সুকুক মার্কেট নিয়ে ডিএসসি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশে যারা কর দিচ্ছে তারা সেই তুলনায় সেবা পাচ্ছেন না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি না হওয়ায় বিদেশে অর্থ পাচার হয়েছে। ইসলামী শরিয়াকে কাজে লাগিয়ে সুকুক মার্কেটের উন্নয়ন করতে হবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বলেন, কর্পোরেট ও সরকারি বন্ডের চাহিদা বাড়াতে কাজ করতে হবে। We have to move from loan-based infrastructure to securitize and with the partnership of the private sector, government can only be there to facilitate. কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব। The capital market is not a continuous, indefinite profit. You have to take the risk also. If there is no profit, if the company doesn't work well, definitely you will share the losses. দ্রুততম সময়ে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছেন সিআইডির প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। তবে কবে নাগাদে অর্থ ফেরত আনা যাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিপিসি ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকে নিজস্ব কাস্টমাইজ অ্যালগোরিদম, ডেটা গভর্নেন্স এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিফিকেশন গড়ে তুলতে হবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ 1,623 ডলার চুরি, যার মধ্যে 2 কোটি ডলার চুরি করে শ্রীলঙ্কান হ্যাকাররা, আর বাকি 8 কোটি 10 লাখ ডলার যায় ফিলিপাইনে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির সেই অন্যতম ঘটনা বড় সাইবার ডাকাতি হিসেবে দেখছে বিশ্ব মিডিয়া। চুরি হওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ডলার এর মধ্যে ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইন থেকে বাকি 8 কোটি ডলার ফেরত পেতে আইনি লড়াইয়ে তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপর। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 81 মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই লন্ডার ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। তবে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ অর্থ কিভাবে উদ্ধার করা হবে তা এখনও খোলাসা করেনি সিআইডি। রিজার্ভ চুরির ঘটনায় দেশ বিদেশি যারাই জড়িত থাকবে তাদের কেউই রেহাই পাবে না বলে সাবধান করেন তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক না, আরও অনেক ক্ষেত্রে যে লন্ডার কিন্তু যা হয়েছে এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট টিম, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করছে। আমরা একদম তদন্তের শেষ পর্যায়ে আসছে, আপনারা দেখতে পাবেন। বাট আমরা এটুকু বলতে পারি, দ্ব্যর্থহীন চিত্তে আমরা কাউকেই বিন্দুমাত্র ছাড় দেব না। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত 4টি বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। আমাদের ডেটা গভর্নেন্সটাকে একেবারে আপ টু দ্য মার্ক করতে হবে। ডেটা গভর্নেন্স আমাদের দেশে এই পলিসি ফলো করা হয় না, যেটা আমি বাইরে বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করেছি, আমি মাইক্রোসফটের সাথেও কাজ করেছি। তো তারা বিভিন্ন জায়গায় যখন কনসালটেন্সি দেয়, আমরা যখন কনসালটেন্সি দিই তখন ডেটা গভর্নেন্সটাকে সবার আগে নিয়ে আসি। এরপরে অবশ্যই আমাদের আনতে হবে MFA অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং করতে হবে ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম, এবং আমাদের ওন কাস্টমাইজ অ্যালগোরিদম থাকতে হবে, এবং AI বেসড অডিও, ভিডিও, বায়োমেট্রিক এই কন্ট্রোলগুলো থাকতে হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের যুগে কেন্দ্রীয় ব্যাংকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বিদেশি বিনিয়োগ ছাড়া আর্থিক খাতকে এগিয়ে নেওয়া যাবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগে চায়না বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, ফলে তাদের মতো আগাতে হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই হবে, যার সাথে শিক্ষার্থীদের প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হতে হবে বলেও জানান তিনি। রপ্তানি $50 বিলিয়ন থেকে কিভাবে 200 বিলিয়নে উন্নীত করা যায় সেটি নিয়েও ভাবতে বলেন হাসান এইচ মনসুর। দেশের মোট 18 লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকা এখন দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে, যা ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থায় স্পষ্ট করে। রোববার রাজধানীতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ব্যাংক খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা শীর্ষক সেমিনারে কথা বলেন ব্যাংক ব্যবস্থাপকরা। তারা বলেন, অনেক ব্যাংক আমানতকারীদের মাত্র 5,000 টাকা দিতেও হিমশিম খাচ্ছে। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা তাদের। এই অবস্থায় ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার তাগিদ দেন তারা। এ সময় বক্তারা বলেন, কিছু ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মহল দখল করে নিয়েছিল, এমনকি গোয়েন্দা সংস্থার অস্ত্রের মুখে ব্যাংকারদের চাপে রাখা হতো। তাদের কথা না শুনলে আয়নাঘরে পাঠানোর হুমকি আসতো বলেও জানান এই সময় বক্তারা। হাই টাইম যে এই দেশে ফাইন্যান্সিং এর জন্য এই বন্ড এবং যে বন্ড অ্যাকচুয়ালি আসলে আপনার ট্রেডেবল স্টক এক্সচেঞ্জে আমি বিক্রি করে লিকুইডিটি থাকবে, বের হয়ে আসবো। আমাদের ওই দিকে আসলে আজকে বেক্সিমকে সুকিয়ে বলে দিবে লোন কত খারাপ আর বন্ড কত ভালো। পজিটিভলি আসে তখন ম্যানেজমেন্ট এটাকে রেজিস্ট করতে পারে না। এই জায়গায় ইটস নট দ্য ইস্যু যে দোজ আর দ্য ফ্রড স্টার, দে ক্রিয়েট লেয়ার্স ইন এভরি স্পেয়ার উইথ দেয়ার ওন পিপল, এবং এই জন্য পুটিয়া থেকে শুরু করে সব জায়গাতে অসংখ্য লোক রিক্রুটেড হয়েছে। দর্শক, ব্যাংক খাতের এই দুর্দশার সমাধান কি, এ বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর সায়েম আমির ফয়সাল, অর্থনীতিবিদ, এবং অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। আমি শুরুতেই যেতে চাই জনাব ফয়সাল, আপনার কাছে যে ব্যাংকিং খাতের যে দুর্দশা আসলে গত অন্তত 1 দশকের বেশি সময় ধরে আমরা এইটি ধীরে ধীরে অবস্থার মধ্যে এসেছে, সেখান থেকে এখন বের হওয়ার প্রচেষ্টা চলছে, কিন্তু সেই প্রচেষ্টার জায়গাগুলোতে আমরা অগ্রগতির জায়গাতে আসলে কি যথেষ্ট পরিমাণ অগ্রগতি দেখেছি কিনা, যেখানে এত বিশাল অঙ্কের ঋণ এই মুহূর্তে আসলে মন্দ ঋণে পরিণত হয়েছে, দুর্দশাগ্রস্ত ঋণে পরিণত হয়েছে, সেগুলোকে আবার কিভাবে ফেরত আনা যাবে, অথবা সামনে যাতে এই পরিস্থিতি তৈরি না হয় সেই জায়গাটাতে আসলে কি কাজ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যথেষ্ট কাজ হচ্ছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম, এবং আমাদের সম্মানিত সহযোগীকে আমার শুভেচ্ছা। 13 মাসে আমরা দেখতে পেয়েছি আমাদের বিগত 15 বছরে যে ব্যাংকিং সেক্টরে যে নানা ধরনের আপনার ম্যাল প্র্যাকটিস হয়েছে, সেটা তো আর কোনোভাবেই অস্বীকার করার এখন কোনো সুযোগ নাই। এমনকি আমরা বিগত 5 বছর থেকে আমরা দেখেছি, বিশেষ করে 2016 সালের পরবর্তীকালীন সময় থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে এবং বাংলাদেশের নিবন্ধন প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো ছিল, এনবিএফআই থেকে আপনার কমার্শিয়াল ব্যাংক, তার পাশাপাশি স্টেট ওন ব্যাংকেও কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত দেশ থেকে সরাসরি পাচার হয়ে গেছে, এবং আপনি এটাও অবগত আছেন। এবং শুরুতে আমরা আলোচনা করতে চাই যে আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরে আপনার 18 লক্ষ কোটি টাকার আমানত রয়েছে। এই 18 লক্ষ কোটি টাকার আমানতের ভিতরে আমরা দেখা যাচ্ছে যে 9 থেকে 10 লক্ষ কোটি টাকা প্রায় ডিস্ট্রেস লোনের কাতারে এসে পৌঁছেছে। এবং অধিকাংশ অ্যানালিস্টরা যাদের সাথে আমরা কথা বলি, তারা অফ দ্য রেকর্ড এই কথাটা সবসময় বলে যে আসলে এগুলাকে সরাসরি ডিস্ট্রেস লোন বলা তো যায় না, এটা এখন সরাসরি নন পারফর্মিং লোন কাতারে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় আমার মূল প্রশ্নটা ছিল যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন তফসিল আপনার ঘোষণা করা হলো, যে আপনার 2% ডাউন পেমেন্ট দিয়ে আপনার রিস্ট্রাকচারিং করার যে নতুন একটা সুযোগ, এখন আমার মূল কথা হচ্ছে যারা আনউইলফুল ডিফল্টার, আমি তাদেরকে কোনো সময় নৈতিকভাবে আমি কাঠগড়ায় দাঁড়া করানো, আমি কোনো সময় সম্মতি প্রকাশ আমি করতে পারি না, কিন্তু মনে রাখতে হবে এখানে মানুষের
এবং জনগণের আমানতকৃত অর্থ দিয়ে কিন্তু এই ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করেছে। এখন যখন আপনার 1,000 কোটি টাকার আপনি ঋণ নিয়েছেন, তার বিপরীতে আপনার জামানত আপনি দিয়েছেন মাত্র 50 কোটি টাকা, এটা তো সরাসরি আমানতকারীদের সাথে বেইনসাফি করা হচ্ছে। আর এখন যে নতুন যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে 2 বছরের আপনি গ্রেস পিরিয়ড দিবেন, আপনি 2% ডাউন পেমেন্ট দিয়ে আপনার আগের মতোই আপনি রিস্কেজুলিং করতে পারবেন। এখন আনউইলফুল ডিফল্টার থেকে আপনি উইলফুল ডিফল্টার কি করে আপনি সেগ্রিগেশনটা করবেন? আর একটা কথা যেটা আমরা অতীতে আমরা বারবার বলেছি, যে আমানতকারীর আমানতকৃত অর্থ সরাসরি আমানতকারী জানতে পারার তার সেই অধিকার সে ধারণ করে। সে আপনার ব্যাংকে আমানত রেখেছে বিধায় সে জানতে পারে তার টাকা কোন শিল্প প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে, কিভাবে তার অর্থ ব্যবহৃত হচ্ছে। আমরা বারবার বলেছি যে ব্যাংকিং সেক্টর থেকে যদি ভবিষ্যতে আমরা দুর্নীতি দমন করতে চাই, অবশ্যই এটা ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনার জনগণকে আপনার অবগত করতে হবে। আপনি শেয়ার বাজারে দেখেন, টেন্ডার বাণিজ্যতে দেখেন, যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর প্র্যাকটিস আমরা না বিনির্মাণ করে যাই, অতীতে যেভাবে দুর্নীতি হয়েছে, আমার আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে একইভাবে কিন্তু সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য, এটা নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, যেই অন্তর্বর্তীকালীন সরকার হোক, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, এটা একটি বাংলাদেশে একটি সংস্কার কমিশনের মাধ্যমে সরাসরি প্রত্যেকটা ব্যাংকে দায়বদ্ধ করা উচিত আমানতকারীর কাছে। যে আমানতকারীর অর্থ এখন প্রায় দেখা যায় 40 থেকে 45% আপনার আমানতকৃত অর্থ দেখা যায় যে দেউলিয়া হয়ে যাচ্ছে। কিন্তু তারা আজকে যারা সাধারণ আমানতকারী যারা রয়েছে, তারা 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছে না। তারপরও তাদের কাছে এখনো পর্যন্ত তথ্যের কেন গরমিল থাকবে, সেটা আমি মনে করি একটি নৈতিক প্রশ্ন। আর একটা নৈতিক প্রশ্ন হচ্ছে, এত বড় বড় যে ডিফল্টার যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরের কথা, আপনি সরাসরি এখানে যারা বড় ধরনের ডিফল্ট করেছে তাদেরকে আপনি সরাসরি ব্যাংকিং অ্যামনেস্টি দিচ্ছেন। এরকম একটি আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি বাংলাদেশের কোনো এবং আন্তর্জাতিক মানদণ্ডের কোনো ব্যাংকিং পলিসির সাথে আমি মনে করি না এটা সামঞ্জস্যপূর্ণ। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি চিন্তা করবো যে আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি কেন ব্যাংকের থেকে 1,000 কোটি টাকার আমি ঋণ নিয়ে বসে থাকলাম না? কারণ আপনার ঋণ তো পরিশোধ করতে হচ্ছে না। আপনি 2% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 2 বছর গ্রেস পিরিয়ড পাচ্ছেন, 10 বছর মেয়াদ দিয়ে আবার আপনি রিস্কেজুল করতে পারবেন। আবার 5 বছর পরে যদি আপনার পছন্দের নির্বাচিত সরকার হয়, আপনি আবারও রিস্কেজুল করতে পারেন। সো ইউ আর গেটিং মানি ফর ফ্রি। তো আপনি যদি ফ্রি মানি পান, আপনি এটাকে কেন অ্যাবিউজ করবেন না? এবং যারা অ্যাবিউজ করে নাই তাদের সাথে তো আমি মনে করি এটা সরাসরি বেইনসাফি করা হচ্ছে, তাদের সাথে সরাসরি এটা বৈষম্য করা হচ্ছে। তো একটা বৈষম্যহীন বাংলাদেশে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়টা, যে অর্থনৈতিক ভিত করা দরকার ছিল, যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার যে প্রয়োজন ছিল, আমি মনে করি সর্বপ্রথম ওপেন সোর্স অ্যাকাউন্টিং করা ছাড়া বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে আপনি ভবিষ্যতে 100 বছরও আপনি দুর্নীতি আপনি দমন করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ জনাব ফয়সাল। আমরা একটু জনাব মাহমুদ হোসেন আপনার কাছে যেতে চাই, যেটি বলছিলেন যে এই যে রাজনৈতিক সরকার পছন্দের রাজনৈতিক দল আসলে তাকে ব্যবহার করে, অর্থাৎ ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থাৎ সরকারে যারা থাকছে তাদের সাথে যোগসাজশ করে এসালামের কথা বারবার আসছে, কারণ পুরো ব্যাংকিং খাত আসলে তারা ধ্বংস করেছে। গতকাল এবিবির প্রেসিডেন্ট যেটি বলেছেন মাসুর আরিফিন, যে আমরা এক দেশে দুটি সেন্ট্রাল ব্যাংক দেখেছি, একটা সেন্ট্রাল ব্যাংক যেটি বাংলাদেশ ব্যাংক, আবার অন্যটি যেটাকে আমরা চিনি আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী অফিস থেকে আসলে অনেকগুলো ব্যাংকে চালানো হতো বলে তিনি অভিযোগ করছেন। এবং তিনি বলছেন যে এই যে নামে বেনামে ব্যাংক মালিকানা, এখন বলা হচ্ছে যে ব্যাংকের মালিকানা উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকতে পারবে না, কারণ এতে মালিকানা কেন্দ্রীভূত হয়। মালিকানা কেন্দ্রীভূত না করে অন্য নামে বা বেনামে মালিকানা দেওয়া হয়েছিল। অর্থাৎ এখনও যদি সেই পরিস্থিতি হয় যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে করে পরিচালনা করা হতো, ব্যাংকগুলোকে প্রভাবিত করা হতো, সামনের দিনেও কি সেই সুযোগটার যদি থাকে, তাহলে তো আসলে ব্যাংকিং খাতে আমাদের কখনো পরিবর্তন যেটি আমরা চাচ্ছি ইতিবাচক, সেটি তো আসবে না। সেই জায়গাটাতে আসলে এখানে কি করা উচিত? ব্যাংকিং আইন করা হচ্ছে, সেখানে আসলে কোন বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের একটা ইস্যুস আছে। দেখেন, একটা ব্যাংক যদি 20,000 কোটি টাকা তিনি ইনভেস্ট করে, বা 20,000 টাকার যদি আপনার ইনভেস্টেবল ফান্ড থাকে, সেখানে দেখা যায় যে বড়জোর হয়তো 1,000 কোটি টাকা ওনারদের কাছ থেকে আসে, বাকি 19,000 কোটি টাকাই কিন্তু ডিপোজিটরের কাছ থেকে অর্থ সংস্থান করা হয়। এবং এই ব্যাংকটা এমনভাবে গভর্নেন্স করা হয়, এই যে 1,000 কোটি টাকা দিয়ে যারা মালিক বনে গেল, 5%, 7% অথবা 10%, হোয়াট এভার পার্সেন্টেজ,
তারাই কিন্তু ওই সম্পূর্ণ 20,000 কোটি টাকা যেটা আছে ওটা নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং নিজেদের বেনিফিটের জন্য ওটা আপনার হচ্ছে ব্যবহার করে, যেখানে ওই যে পলিসি মেকার অ্যান্ড পলিসি বেনিফিশিয়ারি এরা কিন্তু সেম হয়ে যায়। পূর্ববর্তী বক্তা যেটা বলছিল যে দেখেন এই যে রাজনৈতিক দুর্বৃত্তকরণ ব্যাংকিং সেক্টরে যেটা হচ্ছে, এর মূলত কারণ কিন্তু হচ্ছে যারা পলিসি মেক করে তারাই কিন্তু পলিসি বেনিফিশিয়ারি হয়। আপনি বিগত সংসদে যদি দেখেন ওখানে 60-70% কিন্তু সাংসদ ছিল হচ্ছে বিজনেস কমিউনিটি থেকে, এবং তারা তাদের ইন্টারেস্টের কারণে তাদের বেনিফিট চিন্তা করে তারা কিন্তু ল মেকিং করত। এবং ভেরি ইম্পর্টেন্টলি এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে আর্থিক খাতকে ধ্বংস করা শুধু নয়, একদম পুরোপুরি দেশের অর্থনীতিকে শুধু খাদের কিনারে না, একদম মনে করেন খাদের গভীরে পতিত করছে, এটা কিন্তু অনেকটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল। এবং সেখান থেকে এই যে বাংলাদেশ 2.0 যে একটা ওয়েক আপ কল ছিল, সেই জন্য যে রিফর্ম খুব একটা ভালো হচ্ছে সেটা কিন্তু হলফ করে বলা যাবে না। এবং এখানেই হচ্ছে অংশীজনের বা সিভিল সোসাইটির বা এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তাদের আশঙ্কাটা কিন্তু এখানেই আপনার মনে করেন বেশি টাচ করছে এবং এটা কিন্তু যৌক্তিকভাবে টাচ করছে। দেখুন এখানে ব্যাংকিং রিফর্মের জন্য যেটা দরকার এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা প্রাগমেটিক আপনার মনে করেন কিছু পলিসি নেওয়া উচিত, এবং যারা আপনার পলিসি গভর্ন করবে তারা যেন পলিসি মেক না করতে পারে, বা এই যে 10% আপনার ইনভেস্টেবল ফান্ড দিয়ে তারা যেন 100% ফান্ডের ব্যাপারে সিদ্ধান্ত না নিতে পারে, ওটা মাথায় রেখেই কিন্তু আপনার হচ্ছে ব্যাংকিং রিফর্মটা করতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেরকম কিন্তু কোনো ইন্ডিকেশন এখন পর্যন্ত আমাদের কাছে নাই যে এটা মাথায় রেখে আপনার হচ্ছে করা হচ্ছে। দেখুন আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে এক সময় বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বা বাংলাদেশ শিল্প ব্যাংক এরা কিন্তু আপনার মনে করেন ব্যাড লোনে একদম নুয়ে পড়ছিল, কোনোভাবেই তারা আপনার উঠে দাঁড়াতে পারছিল না। তখন কি করা হলো, এ দুটো মার্জার করে বিডিবিএল নামে একটা ব্যাংক করা হলো। আমরা কি বিডিবিএল এর কোনো সফলতা দেখতে পাই? ইভেন বিডিবিএল যে ব্যাংক হিসেবে আছে এটাই বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ জানে? যে দেখুন এই যে ভুল থেকেও আমরা শিক্ষা নেই না, বা আপনার এভাবে করে মার্জার করে পূর্ববর্তী যারা ঋণ খেলাপি ছিল, যেটা পূর্ববর্তী বক্তা বলে গেল, তাদেরকে যে আমরা পর্দার আড়ালে যাওয়ার সুযোগ করে দেই, এটাও কিন্তু দেশের জন্য এবং আইনের শাসনের জন্য খুবই আপনার আশঙ্কাজনক একটা অবস্থা। এবং এই প্র্যাকটিসই কিন্তু বছরের পর বছর চলছে, এবং আমাদের অর্থনীতি তো বেসিক্যালি মনে করেন পলিটিক্সকে কন্ট্রোল করে না, রাদার পলিটিক্স অর্থনীতিকে কন্ট্রোল করে। এটা অনেক আপনার হচ্ছে স্বল্প উন্নত দেশেই এরকম হয়ে থাকে, বাট আমাদের এখানে এত পরিমাণ দুর্বৃত্তায়ন বা রাজনৈতিক বন্দোবস্ত হয়, সেখানে কোনো আশার আলো কিন্তু দেখা যায় না। দেখা যায় হাজার হাজার মানুষ রক্তের বিনিময়ে একটা চেঞ্জ আনে, বাট এস্টাবলিশমেন্টের কাছে ওই চেঞ্জের প্লেটা কিন্তু আপনার 6 মাস 1 বছর পরে হারিয়ে যায়, আবার সেই পুরাতন আপনার সার্কেলেই আমরা চলে যাই। সেখানে এই যে ব্যাংকিং রিফর্ম করা হচ্ছে, এখানে অংশীজনদের কনসালটেশন কতটুকু করা হচ্ছে? এখানে কি শুধুমাত্র আপনার মনে করেন বিএবিকে তো কনসাল্ট করলে হবে না, এখানে আপনার মনে করেন যারা এই দেশের জন্য এই যে জীবন দিচ্ছে বা যারা এক্সপার্ট আছে তাদেরকে, বা অন্যান্য দাতা গোষ্ঠী আছে, তাদের সবাইকে একটা ইনক্লুসিভ মোডে তো আপনার একটা কনসালটেশন হয়, যেটা আপনার ভালো সেটাই তো করতে হবে। আপনি দেখেন এই যে ব্যাংকার মালিক অ্যাসোসিয়েশন, তারা যে কিছুদিন আগে যে ডিমান্ডগুলো করলো, এটা একটা সভ্য দেশে এত নির্লজ্জভাবে এরকম ডিমান্ডগুলো কি করা যায়? আপনি খেয়াল করে দেখেন, কারণ তারা জানে যে গভর্নমেন্ট যেহেতু একটু আনসেটেলড অবস্থায় আছে, এখন আমরা ডিমান্ড করি এবং এইটা বেশ ধরি, পরবর্তীতে যখন রাজনৈতিক সরকার আসবে তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করব এবং আমাদের স্বার্থে আইনগুলো তৈরি করে নিব। তো এটাই কিন্তু বাংলাদেশের বাস্তবতা। আসবো আপনার কাছে। আমরা আবারও জনাব ফয়সাল, আপনাকে যেটি বলছিলেন যে এই যে ব্যাংক মার্জারের যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, আমরা আসলে এর আগে দেখেছি যে একটি ভালো ব্যাংক
একটি খারাপ ব্যাংককে হয়তো একীভূত করছে, যাতে করে ওই ব্যাংকটাকেও আসলে একটি ভালো জায়গায় নেওয়া যেতে পারে। কিন্তু মানে সারা বিশ্বের ইতিহাসে যদি আমরা দেখি যে 5টি বা একাধিক খারাপ ব্যাংক একীভূত হওয়ার ঘটনা কি এর আগে কোথাও আমরা দেখেছি, বা যদি থাকে সেটার এসে সফলতার জায়গাটা কোথায়? আপনার কি মনে হয় যে 5টা খারাপ ব্যাংক মিলে আসলে একটু ভালো কিছু করা সম্ভব হবে? হ্যাঁ, ধন্যবাদ। জি, দেখেন, বাস্তবতা হচ্ছে যে ব্যাংকিং মার্জার ইতিহাসে আমরা নানা জায়গায় দেখেছি, বর্তমানে আমরা দেখছি আপনার OECD দেশগুলো থেকে আপনার ইমার্জিং মার্কেট ইকোনমিগুলোতে কিন্তু আপনার ব্যাংকই নানা ধরনের ব্যাংক কিন্তু একীভূতকরণ করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যেই 5টি ব্যাংকের কথা বলছেন, এই ব্যাংকগুলোর যদি আপনি ব্যালেন্স শিট তুলনা করে দেখেন, এখানে 80% 90% ডিফল্ট রেট, এগুলো তো কোনো ব্যাংকের কাতারে আসলে সত্যিকার অর্থে পড়ে না। তো এখন যদি একটা মোটামুটি একটা ভালো ব্যাংকের সাথে যদি আপনি 5টা ব্যাংক আপনি ফোর্স করে যদি আপনি মার্জার করান, সেটা তো ভালো ব্যাংকটাকে তো শেষমেশ শিখিয়ে দিবে, কারণ ব্যালেন্স শিটে তো আপনি নতুন অর্থ তো সংযোজন করতে পারছেন না। এটা ভালো হয় যখন আপনি মার্জারটা তখনই সফল হয় যখন দুইটি ফাংশনাল একটি ব্যাংক যখন একসাথে একীভূতকরণ করার চেষ্টা করে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম আরো সম্প্রসারিত করার জন্য উদ্দেশ্য নিয়ে, তখন সেই মার্জারটা আমি মনে করি সফল হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে 5টি ব্যাংকের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি কোনোভাবে একটি ব্যাংকের উপরে এই অনৈতিকভাবে আমি মনে করি না যে চাপিয়ে দিয়ে, আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে, আমি মনে করি না যে এটা সাস্টেইনেবল হবে। আর বাস্তব কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে যেই আপনার নীতি প্রণয়ন গুলা করা হচ্ছে, এখনো যে প্র্যাকটিস গুলা দেখছি আপনার সাধারণ আমাদের কৃষকরা যারা রয়েছে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, অথচ স্বনামধন্য যারা লোন ডিফল্টার যারা রয়েছে তারা এখন পর্যন্ত রিস্কেজুল করে, আপনার হাইকোর্টের মাধ্যমে রিস্কেজুল করে তারা কিন্তু এখনো কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে। তো এমন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আপনি একীভূত করবেন নাকি আপনি ভবিষ্যতে আপনি ওপেন সোর্স অ্যাকাউন্টিং দেখাবেন, নাকি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবেন, নাকি ট্রান্সপারেন্সি এনশিওর করবেন, সেটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন সরকারের যে নিযুক্ত যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, উনি অনেক ভালো কাজ করার চেষ্টা করছে এবং অনেক জায়গায় ভালো কাজ করেছে। কিন্তু এখানে জায়গায় এসে যদি একটি দীর্ঘমেয়াদী যদি একটি সংস্কার না করে দিয়ে যায়, বিশেষ করে আপনার ট্রান্সপারেন্সির ব্যাপারে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে কিন্তু এরকম অ্যাবিউজ হওয়ার কিন্তু আরো ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে। আর মার্জারের ব্যাপারে যেহেতু আপনি এই প্রশ্নটা আপনি সরাসরি করেছেন, আমি একমত যে মার্জার, দুইটি ভালো ব্যাংকের সাথে মার্জার হলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যখন একটা একদম সম্পূর্ণভাবে একটা বিলীন একটা ব্যাংক, যেটা ব্যাংক ইটসেলফ ইজ ব্যাংকরাপ্ট, সেই ব্যাংকের সাথে যদি আপনি একটা ভালো ব্যাংকের সাথে আপনি মার্জার করে দেন, সেটা কিন্তু আসলে সরাসরি ভালো ব্যাংকটাকে কিন্তু আপনি ঝুঁকির মুখে কিন্তু ফেলে দিচ্ছেন। জি, জনাব ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাহমুদ হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা থাকুন, আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরবো। আমাদের অন্য বিষয় আছে আসলে আলোচনার, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব ফয়সাল এবং জনাব মাহমুদ হোসেন। আমরা আবারও স্বাগত জানাতে চাই আপনাদেরকে যেটি আসলে আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতে। আমরা একটু রাজস্ব আদায় নিয়ে আলোচনা করতে চাই। জনাব ফয়সাল, আপনার কাছে যেতে চাই যে এই যে এনবিআর এর আসলে গত 2 মাসে আমরা যদি দেখি, রাজস্ব ঘাটতি প্রায় 6,500 কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি হয়েছে। আমরা দেখেছি যে এনবিআর এ আন্দোলন হয়েছে, কর্মবিরতি চলেছে, সেই সময় রাজস্ব মানে আদায়টা বিঘ্নিত হওয়াটা স্বাভাবিক। কিন্তু এরপরে গত 2 মাসে আসলে স্বাভাবিক প্রক্রিয়া চলার পরেও এই যে ঘাটতিটা হলো, এটির পেছনে কি কারণ মনে করেন? যে রাজস্ব ঘাটতি যদি এরকম হয়, তাহলে এনবিআর এর এত সংস্কারের কথা বলা হচ্ছে, কি কাজে আসলো? দেখবেন যে সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু সরাসরি কিন্তু বিনিয়োগ কিন্তু কমে গিয়েছে। আপনি গত বছরের তুলনায় যদি এখন দেখেন, অভ্যন্তরীণ যে বিনিয়োগ যেভাবে বৃদ্ধি হওয়ার কথা ছিল, বৈদেশিক বিনিয়োগ আমি বাদই দিলাম, কিন্তু নতুন বিনিয়োগ কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু আসলে সত্যিকার অর্থে আসছে না যেভাবে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর কথা ছিল। এবং একটা কারণ হতে পারে যে আপনার উচ্চ সুদের হার কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে আপনার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আপনার অবনতি ঘটছে। অনেক ব্যবসায়ীরা কিন্তু তারা ব্যক্তিগতভাবে কিন্তু তারা শঙ্কিত যে তারা কারখানা যেতে কিন্তু তারা হিমশিম খেয়ে যাচ্ছে। কোনো ধরনের যদি দেনা পাওনা হয়ে থাকে, তারা সরাসরি তারা ভয় পাচ্ছে যে তারা কারখানা থেকে তারা সরাসরি কি মানে সঠিকভাবে কি তারা ফেরত আসতে পারবে নাকি, সে নিয়ে কিন্তু তারা শঙ্কিত রয়েছে। তো নানা কারণে আমি মনে করি মূলত সুদের হারের বৃদ্ধির কারণে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পর্যায়ক্রমে ক্রমবর্ধমান ভাবে যে অবনতি ঘটেছে, এটা আমি মনে করি এক্সট্রিমলি ড্যামেজিং টু আওয়ার
ইনভেস্টমেন্ট ক্লাইমেট। এবং সেখান থেকে সরকার যদি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না করতে পারে, আপনার ব্যবসায়ীদের যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, আপনি মনে রাখবেন যে আয়ের পরিধির ভিত্তির উপরে কিন্তু নির্ভর করে কতটুকু আপনার কর আহরণ করা হচ্ছে। আপনার আয়ের পরিধি যদি বৃদ্ধি না হয়, আপনি যতই আপনি করের আপনি চাপ প্রয়োগ করেন না কেন, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা কোনোদিন অর্জন করতে পারবো না। তো আমাদের সর্বপ্রথম সরকারের অবশ্যই বিজনেস ফ্রেন্ডলি হতে হবে, এবং বিজনেস ফ্রেন্ডলি মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে আপনার বাংলাদেশে পলিটিক্যাল স্টেবিলিটি লাগবে, যেটা বর্তমানে বাংলাদেশে নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা অনিশ্চিত যে নির্বাচিত সরকার আসবে নাকি নির্বাচিত সরকার আসবে, নির্বাচনের প্রক্রিয়া গেলে কি অনিশ্চিত পরিবেশ, আবার কি পরিবেশ কি সৃষ্টি হবে নাকি, সে নিয়ে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীদের সাথে যখন আমরা মত বিনিময় করি, তারা কিন্তু এই সংখ্যাটা কিন্তু সবসময় তারা প্রকাশ করে। যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু অতীতে কিন্তু, এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও কিন্তু অতীতে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক আস্থা রাখার জন্য কিন্তু তারা প্রয়াস কিন্তু তারা চেয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যেহেতু আপনার আইনের শাসন আমরা গ্যারান্টি করতে পারি নাই, যেহেতু ব্যবসায়ীরা সরাসরি আপনার নিরাপত্তার হুমকির মুখে পড়ছে, আপনার শিল্প কারখানাগুলা সরাসরি আপনার হামলার শিকার হচ্ছে, এই কারণে আমি মনে করি যে বাংলাদেশে যেই কাঙ্ক্ষিত যে বিনিয়োগটা হওয়ার ব্যর্থতার কারণে আমি মনে করি বাংলাদেশে আপনার 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 কর আহরণের যে লক্ষ্যমাত্রাটা, সেটা আমি মনে করি পর্যায়ক্রমে কিন্তু আমরা মিস করে যাচ্ছি, এবং ভবিষ্যতে এটা অতিক্রম করতে হলে আপনার এনবিআর এর সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা উচিত, যে ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে, এবং বিশেষ করে মধ্যমায়ের ব্যবসায়ীদের, যারা আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি যারা ব্যাকবোন, যারা মেরুদণ্ড, তাদেরকে আমি মনে করি সর্বাত্মক সহযোগিতা করা উচিত। জি, ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন। আমরা গত জুলাই এবং অগাস্টের এনবিআর এর রাজস্ব নিয়ে কথা বলছি। এই 2 মাসে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল 61,000 কোটি টাকা, যেখানে আদায় হয়েছে 54,000 কোটি টাকার বেশি, অর্থাৎ ঘাটতি 6,500 কোটি টাকার বেশি। এই যে এমন পরিস্থিতিতে আসলে সামনের দিনে রাজস্ব আদায় বাড়াতে আসলে কি করণীয় আছে, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের এটা মাথায় রাখতে হবে যে নিকট অতীতে আপনার হচ্ছে কিন্তু এনবিআর এ কিছু আন্দোলনও চলেছে, আর রাজস্ব খাতে সংস্কার আনার জন্য কিন্তু সরকার জোরে সোরেই আপনার প্রাগমেটিক্যালি বাস্তবতার দিক থেকে বা উন্নতকরণে কিন্তু কাজ করছে। বাট প্রবলেম যেটা হচ্ছে যে ব্যবসায়িক কার্যক্রম তো যথেষ্ট পরিমাণ সংকুচিত। আমাদের রাজস্বের একটা সিংহভাগ কিন্তু আসে ইম্পোর্ট ডিউটি থেকে বা আপনার এক্সপোর্ট ডিউটি থেকে, খুব অল্প, বাট ইম্পোর্ট ডিউটি। এখন আপনি যদি দেখেন যে আমাদের যেহেতু শিল্প প্রতিষ্ঠান 60% বা 70% ক্যাপাসিটিতে অপারেট করছে, 100%-এ অপারেট করছে না, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আপনার যেহেতু আমদানি অলরেডি সংকুচিত, তো কাজেই আপনার ওই সোর্স থেকে রাজস্ব আয় তো খুব স্বাভাবিক কারণেই অনেক কম হবে। তো এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা ইস্যু যেটা দেখেন যে ব্যবসায়িক অবস্থাও কিন্তু ভালো নাই। আপনি দেখেন যে অলরেডি হচ্ছে পোরের সংখ্যা 28%-এ চলে গেছে 18% থেকে। আলট্রাপোর্ট যেটা আছে, যেটা 7.14% ছিল, তারা কিন্তু অলরেডি ডাবল ডিজিট 12-13% হয়ে গেছে। তো মানুষজন কিন্তু অর্থনৈতিকভাবে খুবই বাজে অবস্থায় আছে। তো মানুষের যদি আয় না থাকে, তাহলে সে আয়ের উপর আয়কর কিভাবে দিবে, এটারও একটা ইম্প্যাক্ট আছে। আর ভিএটিটা তো আপনি জানেন যে অলওয়েজ আপনার আউটপুটের উপর ডিপেন্ড করে। ওভারঅল ইকোনমি যেহেতু ভালো যাচ্ছে না, কাজেই আউটপুটও কিন্তু কমে যাচ্ছে, তো ওটারও একটা প্রভাব কিন্তু আছে। তো আমাদের খুব দ্রুত যেটা দরকার, যে সংস্কার যেটা চলছে, সেটার ব্যাপারে আমি আশাবাদী, এনবিআর এর রিলেটেড যে সংস্কার, বাট আমাদের পলিটিক্যাল স্টেবিলিটিতে ফিরে যেতে হবে, যেটা আমাদের প্রফেসর ফয়সাল ভাই বললেন খুব ভালোভাবে, যে পলিটিক্যাল স্টেবিলিটি না হলে কিন্তু আপনার ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণ হবে না, এবং মানুষ কিন্তু আগ্রহ নিয়ে ব্যবসা পরিচালনা করবে না। আর বিদেশি ইনভেস্টমেন্ট তো আমাদের লাগবেই, এমনিতেই তো আমরা ক্যাপিটাল শর্টেজ কান্ট্রি। এর মধ্যে প্রায় 200 বিলিয়ন থেকে 300 বিলিয়নের মতো আশঙ্কা করা হয়েছে যে বিগত আপনার রিজিমে বাইরে পাচার হয়ে গেছে। এর মাধ্যমেও কিন্তু ক্যাপিটালে অনেক বড় একটা শর্টেজ হয়েছে। তো আর বিগত 1 বছরে যদি দেখেন, আমাদের কিন্তু এফডিআই বলতে গেলে নাই। ইভেন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, যেটা আপনার একটা ভালো পার্সেন্ট জিডিপিতে থাকতো, তাও কিন্তু অলরেডি খুবই আশঙ্কাজনকভাবে কমে আসছে। ইভেন মনে করেন গভর্নমেন্ট এক্সপেন্ডিং যেটা, সেটাও কিন্তু আপনার মনে করেন আশঙ্কাজনকভাবে একদম খুবই খারাপ অবস্থায় গেছে। যার কারণে আপনার দেখেন রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খারাপ। ইভেন সামাজিক সুরক্ষায় গভর্নমেন্টের যে খরচ করার
কথা ছিল সেটাও কিন্তু আগের গভর্নমেন্টের তুলনায় এই গভর্নমেন্টে কম হয়েছে, যদিও আপনার লুটপাট বন্ধ করার জন্য কিছুটা আপনার মনে করেন আপনার এই সংকোচন নীতিতে যাচ্ছে, বাট মানুষের হাতে অর্থ তো যেতে হবে, আদারওয়াইজ আপনার এই যে 18 থেকে 20 কোটি জনগোষ্ঠীর একটা ইকোনমি এভাবে কিন্তু চলতে পারে না। তো কাজেই পলিটিক্যাল স্টেবিলিটি না আসলে, বিশেষ করে ইলেকটেড গভর্নমেন্ট না আসলে কিন্তু আপনার বোধ হয় না যে বিজনেস ক্লাইমেট ভালো হবে, আর বিজনেস ক্লাইমেট ভালো না হলে রাজস্ব আয় কোনোভাবেই কিন্তু উপার্জন করা সম্ভব হবে না। জি, অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন, অনেক ধন্যবাদ সাইমা মীর ফয়সাল, আপনাদের দুজনকে আমাদেরকে বিজনেস আওয়ারের সময় দিয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাত এবং রাজস্ব আদায়ের যে ঘাটতি সেই বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে যেতে চাই শেয়ার বাজারের খবরে। শেয়ার বাজারের খবর জানাবো এই মুহূর্তে। যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, সেখান থেকে জানাতে চাই এই মুহূর্তে লেনদেনের সবশেষ খবরাখবর। যদি দেখি লেনদেন পরিস্থিতি বেশ খানিকটা আজকে নেতিবাচক ধারায় সকাল থেকে লেনদেন চলছে এবং এই মুহূর্তে 50 পয়েন্ট কিন্তু কমেছে ডিএসএক্স ইন্ডেক্স। এটি বড় পতনই বলতে হবে, কারণ গত কয়েক মাসে আমরা যদি দেখি যে শেয়ার বাজারের পরিস্থিতি বেশ ভালো অবস্থানে ছিল, একটি ভালো সময় কাটাচ্ছিল, সেই জায়গায় আজকে একটি বড় ধরনের পতন আমরা দেখতে পাচ্ছি। ডিএসএক্স এর অবস্থান এই মুহূর্তে 5332 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়ে ইন্ডেক্সের অবস্থান 1147, সেটিও কিন্তু প্রায় 11 পয়েন্ট কমেছে। ডিএস30 কমেছে 15 পয়েন্ট, 15.44 পয়েন্ট, অবস্থান করছে 2067 পয়েন্টে। আর যদি লেনদেন পরিস্থিতি দেখি, বেশ খানিকটা কমে গেছে লেনদেন, কিন্তু 400 কোটি টাকারও কম লেনদেন হয়েছে এখন পর্যন্ত, যেটি হয়তো দিন শেষে 500 কোটির আশেপাশে থাকতে পারে, যেটি আসলে গত কয়েক মাসে যে গড় লেনদেন সেই তুলনায় বেশ খানিকটা কম। এবং অধিকাংশ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের দাম কিন্তু কমেছে 283টি, বেড়েছে মাত্র 51টির এবং অপরিবর্তিত আছে 61টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। যদি দেখি মুদ্রার বিনিময় হার, এই মুহূর্তে মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, 123-এ বিক্রি করা হচ্ছে। ইউরো 137 টাকায় কিনে 142 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 17 টাকা 50-এ বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা 50 পয়সা, বিক্রয় 32 টাকা 60 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45-এ বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 16,230 টাকায়। সর্বোচ্চ দাম কিন্তু এখন দেশের বাজারে স্বর্ণের প্রায় 1,90,000 কোটি টাকা উঠে গেছে। খুব দ্রুত হয়তো সেটি 2 লাখ ছাড়িয়ে যেতে পারে 22 ক্যারেট স্বর্ণের ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,80,698 টাকা, 18 ক্যারেট 1,54,886 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,28,478 টাকায়। রূপার দাম যদি দেখি, 22 ক্যারেট রূপা 3,475 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 3,312 টাকা, 18 ক্যারেট 2,846। সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,134। রূপার ক্ষেত্রে আমরা দেখেছি বেশ খানিকটা দাম বেড়েছে। রূপা সাধারণত স্থিতিশীল থাকে, বাট এই মুহূর্তে অনেক দাম বেড়েছে রূপার। দর্শক, এর সাথে সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরব একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সমুদ্রের কোল ঘেঁষে 172 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের সমীক্ষা শেষ। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় সড়ক ও জনপথ বিভাগ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিদ্যমান 80 কিলোমিটার মেরিন ড্রাইভের সঙ্গে যুক্ত হবে সড়কটি। যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখবে এই সড়কটি, বলছে সাধারণ মানুষ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এইভাবে নির্মাণ হবে চট্টগ্রাম থেকে মিরসরাই পর্যন্ত সাগর পার ঘেঁষে মেরিন ড্রাইভ সড়ক কিংবা জলোচ্ছ্বাস রক্ষাবাদ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ হবে এটি। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই 4 লেনের সড়কটি।
সড়কটির নকশা তৈরির কাজ শেষ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ইতোমধ্যে নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজ শেষ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এটার বিষয়ে আসলে ফান্ডিংয়ের বিষয়ে ইতিমধ্যে পিডিবিপি সম্পন্ন করে এআরডিতে প্রেরণ করা হয়েছে। এটা ডোনার এজেন্সি যদি পাওয়া যায় সেক্ষেত্রে সেই ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। এইদিকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সাথে যুক্ত হবে এই সড়কটি। যাত্রী ও চালকরা বলছেন সড়কটি নির্মাণ হলে কমবে যানজট। সাগর পথে যদি মেরিন ড্রাইভটা চালু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, যানজট থেকে আমাদের রক্ষা পাবো। রাস্তায় যদি কক্সবাজার যাওয়া যায় এটাও অনেক সময় বাঁচবে, যানজট কমবে। পরিকল্পিত টেকসই সড়ক নির্মাণের পরামর্শ সড়ক বিশেষজ্ঞদের। একটি বিকল্প সড়ক যদি থাকে যে কোনো জায়গার যোগাযোগের জন্য, সেকেন্ড অপশন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের টানেলটা এখানে জনগণের ঘাড়ের উপর একটা বোঝা হয়ে আছে এবং এই রোডটি চালু হলে টানেলের কিছু কার্যকারিতা বাড়বে। চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল ও মিরসরাই ইকোনমিক জোনের সাথে যুক্ত হবে এই মেরিন ড্রাইভটি। পরিকল্পনা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ আরও গুরুত্বপূর্ণ জোনগুলোর সাথে সংযুক্ত রাখার। মাতারবাড়ি যে ডিপ সি পোর্ট এবং মাতারবাড়ি মহেশখালীকে কেন্দ্র করে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং মিরসরাই ইকোনমিক জোন এবং চট্টগ্রাম বন্দরকে এই তিনটা হাবকে কেন্দ্র করে যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আসলে মেরিন ড্রাইভটা যদি আমাদের নির্মাণ করা হতো তাহলে সুফলটা বেশি পাওয়া যেত। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য 12 কোটি 82 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ বা সমুদ্র ঘেঁষা সড়ক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদেশি পণ্য বর্জন করে দেশকে আত্মনির্ভর করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় তিনি দেশবাসীকে শুধুমাত্র ভারতে তৈরি পণ্য কেনার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যে এই ডাক দিলেন মোদী। সম্প্রতি ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার পর ম্যাকডোনাল্ডস এবং অ্যাপেলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দেয় বিজেপি। ভাষণে মোদী বলেন, নিজেদের অজান্তেই ব্যবহৃত অনেক বিদেশি পণ্য থেকে মুক্ত হতে হবে। ভারতে উৎসবের প্রাক্কালে কেনাকাটা বাড়াতে বড় ধরনের কর ছাড় দিয়েছে মোদী প্রশাসন। এর ফলে ছোট গাড়ি, টিভি, এসি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। বিবিসি জানিয়েছে, দুধ এবং রুটির মতো পণ্য সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপে সাধারণ মানুষের উপর থেকে চাপ কমবে, সেই সাথে বাজারে বিক্রিও বাড়বে। তবে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কাও থাকছে। পাশাপাশি অনেক ছোট ব্যবসায়ী এই পরিবর্তন নিয়ে এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।